হ্যালো স্টুডেন্টস, কমেন্টস করে আগে চেক করে নাও যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, কমেন্ট দেখা যাচ্ছে। এখন সাউন্ড এবং বাকি সবকিছু ক্লিয়ার আছে কিনা আমাকে একটু দ্রুত জানাবা প্লিজ। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরা কেমন আছো? আচ্ছা, তোমাদের যতটুকু ক্রিয়েটিভিটি আছে যে কোনখানে পোস্ট করলে কাজ হবে, সেম ভাবে একদম সর্বোচ্চ পরিমাণ এই পোস্টটা শেয়ার করে দাও। ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। সর্বোচ্চ সংখ্যক স্টুডেন্ট আনায়নে তোমরা ভূমিকা রাখো। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। তানজিমা ইসলাম তামান্না। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। কি অবস্থা তোমার, বলো? ভর্তি হয়েছিলে তুমি? ও, ভর্তি হওয়ার পরে তো মনে হয় আমার সাথে কথা বলেছিলে। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, ভিডিওতে সবকিছু ক্লিয়ার কিনা আমাকে একটু বলো তো। সাউন্ড এবং ক্যামেরাতে সবকিছু ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু বলো। সবকিছু ক্লিয়ার আছে কিনা আমাকে একটু জানাও। তোমাদের বইয়ের কাজ চলছে, ওই কারণে আর কি টেক্সট করছে, যারা লিখছে তারা টেক্সট করছে। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আমরা আর কিছু সময় অপেক্ষা করব। দেখো, আমাদের কিন্তু বাংলা একটা রোড ম্যাপ দিয়েছিলাম এবং ওইটা অনুযায়ী আমরা পড়ছি। আর এবছর তোমাদের জন্য জিকে এর অনেক ক্লাস নেব আমি। জিকে এবং সাধারণ বিজ্ঞান এইগুলোর জন্য অনেক ক্লাস নেব, কারণ গত বছর আমি বাংলাতে অনেক সময় দিয়েছি আর তোমরা সেকেন্ড টাইমের অনেকে আমার গ্রুপে আগে পড়েছিলে। সো এবারে যদি আমি ইংলিশ, সরি, সাধারণ বিজ্ঞান এবং সাধারণ জ্ঞান এগুলোর পিছনে সময় দিই, তাহলে একদম পুরো পারফেক্ট হয়ে যাবে তোমরা। ঠিক আছে? ওকে, এখন আমাকে একটু জানাও যে সবকিছু ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা, বই নিয়ে বসছো কিনা। আগে এর আগের দিন সমাসের যেগুলো পড়িয়েছিলাম সেইগুলো কি তোমরা পড়েছিলে? সমাসের আগেরগুলো কি পড়েছিলে তোমরা, আমাকে বলো। আগেরগুলো কি পড়েছিলে? এর আগেরগুলো না পড়লে কিন্তু কোনো কাজ হবে না। তামান্না বলছে যে আলহামদুলিল্লাহ ভালো আছে ভাইয়া। হ্যাঁ ভাইয়া, ভর্তি হয়েছিলাম। ওকে, গুড লাক। তোমার জন্য শুভকামনা। ভালো কিছু করো। নুসরাত জান বলছে যে ভাইয়া ক্লাসে কি 4 জন শুধু, না 14 জন। আচ্ছা ঠিক আছে, তারপরে কে কে করেছে দেখি। অরেঞ্জ জাহান ও বলছে যে জি ভাইয়া, মানে আগের পড়া করেছে। তারপরে নিঝুম দ্বীপ ভাই, তোমার নাম কি, তুমি তোমার নামটা লিখে রাখিও। জি ভাইয়া, সবকিছু ঠিকঠাক আছে। ওকে, তাহলে চলো আমরা আজকে আমাদের পড়া শুরু করি। দেখো, আমরা গতদিন যা যা পড়েছিলাম আমি একটু বের করে নিচ্ছি। আমি একটু বের করে নিই। হ্যাঁ, দেখো, এখান থেকে আমাদের পড়া আজকে শুরু হবে। আর কেউ যদি আমাকে কোয়েশ্চেন করো যে ভাইয়া আপনি কোথা থেকে পড়াচ্ছেন, এটা কোন বই থেকে পড়াচ্ছেন, তাহলে আমি এখন খুব গর্বের সাথে বলতে পারি যে এইটা আমাদের কারো বই না। আমরা নিজেরা বই তৈরি করি, নিজেরা নিজেদের বই লিখে তারপর ওইটা দিয়ে তোমাদেরকে পড়ানো হচ্ছে। ঠিক আছে? আমি আশা করি বুঝাইতে পেরেছি। তাহলে চলো আমরা আমাদের পড়া শুরু করে দিই। ওকে, আচ্ছা চলো আমরা শুরু করি। এখন আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে বহুব্রীহি সমাস। আচ্ছা, তোমরা কি জানো যে বহুব্রীহি মানে কি? বহুব্রীহি এই সমাসটা অনেক বড় একটা সমাস এবং এটা কমপ্লিট করতে গেলে আমাদেরকে বেশ প্যারা খাইতে হয়। আমরা যদি নিচের দিকে যাইতে থাকি তাহলে দেখতে পারবো যে এইখানে বেশ অনেক দূর পর্যন্ত বহুব্রীহি সমাস চলে গেছে। কিন্তু আমি শুরুর ক্লাসে তোমাদেরকে বলেছিলাম যে বহুব্রীহি সমাস আমাদেরকে পড়তে হবে শুধুমাত্র 2টা ধারণার জন্য। সমাস আমাদেরকে 2 ধরনের কোশ্চেন আসতে পারে সমাসে। তাহলে কোন 2 ধরনের কোশ্চেন আসতে পারে কেউ কি বলতে পারবে? গত ক্লাসে যারা মনোযোগ দিয়েছিল তাদের মধ্যে কেউ কি আমাকে বলতে পারবে যে সমাসে কোন ধরনের প্রবলেম আমাদেরকে ফেস করা লাগতে পারে? 2 ধরনের কোশ্চেন আসবে, আমি বলেই দিচ্ছি, কিন্তু কোন 2 ধরনের কোশ্চেন এটা আমাকে কি বলতে পারবে? শুধুমাত্র তারাই বলতে পারবে যারা গত ক্লাসে একদম মনোযোগী ছিল। ফাতেমা খাতুন বলছে ওয়ালাইকুম আসসালাম। ওকে, আচ্ছা, আমি কোয়েশ্চেন না করতেই ফাতেমা অলরেডি উত্তর করে দিছে যে যার থাকলে বহুব্রীহি হয়। যার থাকলে কি হয়? বহুব্রীহি হয়। আচ্ছা ঠিক আছে, যাই হোক, তোমরা কমেন্ট করতে থাকো, আমি একটু বলি।
দেখো, বহুব্রীহি সমাস এখান থেকে তোমরা অনেকটাই দেখতে পারবা, কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা অ্যাডমিশন ক্যান্ডিডেট, এবং অ্যাডমিশন ক্যান্ডিডেট হওয়ার দরুন আমাদেরকে শুধুমাত্র পড়তে হবে যে আমরা যেন সমাসটা চিনতে পারি এবং ব্যাস বাক্য যেন করতে পারি। বহুব্রীহি সমাসের ক্ষেত্রে যদি আমি এক বাক্যে পুরোটা সমাস শেষ করে দিই, তাহলে আমরা এক বাক্যে বলে দিতে পারবো যেখানে আমরা যার দেখতে পারবো, যার যে ব্যাস বাক্যের মধ্যে আমরা যার দেখতে পারবো সেটাকে আমরা নিঃসন্দেহে বহুব্রীহি সমাস বলে ফেলতে পারি। যদি বিশ্বাস না হয় কমেন্ট বক্সে তোমার ফ্রেন্ডরা লিখছে দেখো যে যেখানে যার ব্যবহৃত হয় সমাস ব্যাস বাক্যে যদি যার থাকে সেক্ষেত্রে আমরা এটাকে এক চান্সে বহুব্রীহি বলে দিতে পারি। আচ্ছা, তার মানে কি আমরা কি করলাম? বহুব্রীহি চেনার যে কাজটা, আমাদের চেনার একটা কাজ ছিল তাই না, ওই চেনার কাজটা এখানেই কমপ্লিট। যার থাকলেই বহুব্রীহি, কি যার থাকলেই বহুব্রীহি। আমি তোমাকে একটু উদাহরণ দেখাচ্ছি, এত বড় যে এটা কিন্তু কোনো ইয়া নাই। আচ্ছা, বহুব্রীহি মানে কি জানো? যার বহু ধান আছে তাকে বলা হয় বহুব্রীহি। যার বহু ধান আছে তাকে কি বলা হয়? বহুব্রীহি। এটা তোমাদের এক্সামে আসবে না। তো এখান থেকে আমাদের কি কি পড়তে হবে দেখো, আমি যদি ব্যাস বাক্য সহকারে তোমাদেরকে দেখাই। এই যেখানে দেখতে পাচ্ছ, স্থির প্রতিজ্ঞা যার, স্থির প্রতিজ্ঞ, ধীর বুদ্ধি যার, ধীর বুদ্ধ। তারপরে বিগত হয়েছে পত্নী যার, বিপত্নিক, পদ্মনাভিতে যার, পদ্মনাভ, চন্দ্রচূড়া যার। সব জায়গায় তুমি শুধুমাত্র যারই দেখতে পারবা। তবে এর সবকিছুর পরে এখানে তোমাদের একটা লাইন দেখতে পারবা, বহুব্রীহি সমাস 8 প্রকার, সমানাধিকরণ, ব্যাধিকরণ, ব্যতিহার, নয়েব, এখানে অনেক কিছু দেখতে পাচ্ছ। এখন এই প্রত্যেকটা প্রকারভেদ অনুযায়ী আমরা যদি পড়তে যাই তাহলে আমাদের অনেক কষ্ট হয় তাই না? আমি তোমাকে সুখবর দিই, তোমার এই প্রত্যেকটা প্রকারভেদ পড়ার কোনো প্রয়োজন নাই। এবং এইখানে হচ্ছে একজন টিচারের সফলতা। সে তোমাকে দেখো পড়ার এই কাজটা এখানে কতটুকু কমিয়ে দিল, এইগুলা পড়ার কোনো প্রয়োজনীয়তা নেই। তো যাই হোক, কথায় কথায় চলে আসলো যে তোমাদের কিন্তু কোর্স চলতেছে। আমি কিন্তু তোমাদের সেকেন্ড টাইমারদের জন্য কোর্স চালু করছি। কোর্সের ফি হচ্ছে টোটাল 2200 টাকা। শুরুতে তুমি 1500 টাকা পে করে ভর্তি হয়ে 1 মাস পরে 700 টাকা পে করতে পারবা। যারা ভর্তি হতে চাও তারা আমার সাথে ইনবক্সে যোগাযোগ করবা। আর যারা ভর্তি হবে তাদেরকে এক্সট্রা করে বাজার থেকে একটা বইটাও কেনা লাগবে না। এই যে দেখতে পাচ্ছ যে শীট দিয়ে পড়াচ্ছি, এটা আমার নিজস্ব বানানো, জাস্ট যতটুকু লাগবে ততটুকু এগুলো দিয়ে দিব, এর বাইরে আর কিছু দরকার নেই। তাহলে যেটা বলতেছিলাম যে এখানে আমরা কি দেখলাম, যে এইখানে অনেক কিছু আমরা প্রকারভেদ দেখতে পাচ্ছি, কিন্তু এই প্রকারভেদগুলো আমাদের কোনো কাজে আসবে না। আমরা শুধুমাত্র এখান থেকে উদাহরণ করব, যেমন হত হয়েছে স্ত্রী যার, তারপরে হত হয়েছে স্ত্রী যার, খোশ মেজাজ যার। আচ্ছা, সবগুলো দেখতে পাচ্ছি, সবগুলোতে যার রয়েছে। তার মানে আমরা নিঃসন্দেহে এখান থেকে বুঝতে পারছি যে সবগুলো একদম বহুব্রীহি। তবে তবে এইখান থেকে শুধুমাত্র অলুক বহুব্রীহিটা একটু ভালো করে পড়ে নিবা। অলুক বহুব্রীহিটা থেকে আমাদের কোয়েশ্চেন আসতে দেখা যায়, মানে এই প্রকারভেদ থেকে কোয়েশ্চেন আসতে দেখা যায়। তারপরে নিপাতনের সিদ্ধ, এই যে দেখেছো নিপাতনের সিদ্ধ, এই যে নিপাতনের সিদ্ধ। নিপাতনের সিদ্ধতা আমাদেরকে মুখস্থ করে ফেলতে হবে, কারণ এটা কোনো নিয়মই মানে না। আর যেটা ব্যতিক্রম টাইপের কোনো নিয়ম মানে না, এইটাই আমাদেরকে পড়তে হবে। আচ্ছা, নিপাতনের সিদ্ধ কিন্তু এর মধ্যে অন্তর্গত না। এখন আপাতত তুমি জাস্ট আমাকে এইটা বলবা, এই যে বহুব্রীহি পড়ালাম এইখান থেকে এতখানি পর্যন্ত, এর মধ্যে বহুব্রীহি চেনার জন্য জাস্ট একটা কথাই কাজে লাগে, সেটা হচ্ছে যে যার থাকলে আমরা সেটাকে বহুব্রীহি বলবো। এখন সুন্দর করে কমেন্ট বক্সে লিখো তো যে বহুব্রীহি চিন্তার কোনো সমস্যা আছে কিনা। যেখানে তুমি যার দেখবা সেটাকে বলা হয় বহুব্রীহি। একদম টানা কমেন্ট করবা সবাই যে বহুব্রীহি চিন্তা আর কোনো সমস্যা আছে কিনা। যেইখানে আমরা যাই না কেন, যেইখানে আমরা যাই সেইখানে আমরা দেখতে পারবো যার, আর যার দেখা মাত্র আমরা সেখানে আমরা সেটাকে কি বলে ফেলতে পারবো, সেটাকে বহুব্রীহি বলে ফেলতে পারবো। ঠিক আছে? আচ্ছা, তোমরা কমেন্ট করার পর আমি তোমাদেরকে একটা টুইস্ট দেখাবো। আগে আমাকে কমেন্ট করে জানাও যে বহুব্রীহি চিন্তার কোনো সমস্যা আছে কিনা, যেইখানেই যার দেখবা সেটাই বহুব্রীহি। আচ্ছা, হাবিবুর রহমান বলছে যে ক্লিয়ার, তার মানে বলছে কোনো সমস্যা নাই। ফাতেমা বলছে ক্লিয়ার। তারপর সবার ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু বলো। যার থাকলে বহুব্রীহি, যার থাকলে বহুব্রীহি। এই যে এরা কি সুন্দর কমেন্ট করতেছে, এরকম একটু কমেন্ট করলে তো জিনিসগুলো মনে থাকে, এক্সট্রা করে তো খাতায় নোট করতে হয় না। যেহেতু আমার কাছে পড়ার সিস্টেমই হইতেছে পিডিএফ এ, নোট করার ওগুলা সময় নষ্ট করার নাই। তো তুমি কমেন্ট বক্সে যখন লিখবা তাইলে তো তোমার এই কাজটা হয়ে যায়। আচ্ছা, ক্লিয়ার, 100% ক্লিয়ার। এখন দেখো যে আমাদেরকে একটু সচেতন থাকতে হবে ভাইয়া। একটু সচেতন কেন থাকতে হবে? দেখো, আমি কিছুক্ষণ আগে বলছি যে যার থাকলে বহুব্রীহি হয়। তবে কিছু কিছু জিনিস আছে, যেমন দেখো এই যে এইখানে বিড়ালের, এই যে এটা, বিড়ালের চোখের ন্যায় চোখ যে নারীর তাকে বলা হয় বিড়াল চোখী। হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে সেটাকে বলা হয় হাতে খড়ি। ঠিক একইভাবে গায়ে হলুদ এবং মিনিমুখ, এগুলাতে একটু আন্ডারলাইন করে রাখবা, এগুলো একটু ভালো করে ক্লিয়ার করে রাখবা। এখানে কিন্তু যার তুমি দেখতে পারছো না, এখানে যে দেখতে পাচ্ছ। কি দেখতে পাচ্ছ? যে দেখতে পাচ্ছ। কথা বোঝা গেছে? আচ্ছা, যে দেখতে পাচ্ছ, সরি, যে দেখতে পাচ্ছ, তাও এটাকে আমরা বহুব্রীহি বলবো। এইখানে শুধুমাত্র একটু মানে ব্যতিক্রম টাইপের আছে, জাস্ট এটা তুমি করে ফেলা হয়ে গেল। এখন চলে আসো নিপাতনের সিদ্ধ। এখানে তেমন কিছুই নেই ভাইয়া। এখানে বহুব্রীহিটা খুবই সোজা, যতই বড় হোক না কেন যার থাকলেই বহুব্রীহি, শেষ। আর আরেকটা চ্যালেঞ্জ ছিল আমাদের, সেটা হচ্ছে আমাদেরকে ব্যাস বাক্য পড়তে হবে। ব্যাস বাক্য পড়াটা আমরা একটু পরে জানবো। আমি তো বলছি যে সবকিছুর ব্যাস বাক্য আমরা শেষে জানবো, ব্যাস বাক্য আমরা একবারে শেষ করে দিব। এখন চলো যে আমরা নিপাতনের সিদ্ধ পড়বো। নিপাতনের সিদ্ধ আমরা কিভাবে পড়তে পারি আমি একটু আঁকিয়ে দিচ্ছি তোমাদেরকে। এটা কিন্তু তোমাদেরকে খুব ভালো করে লক্ষ্য করতে হবে, এইটা তোমাদের জন্য খুব খুব বেশি ইম্পর্টেন্ট। দেখো,
দ্বীপ একটা, দ্বীপ একটা, তারপরে অন্তরীপ একটা, তারপরে পণ্ডিত মূর্খ একটা, তারপরে নরপশু একটা এবং জীবনমৃত একটা। এখন ব্যাপার হইলো যে এইগুলাকে আমরা কিভাবে মনে রাখতে পারি। একটা ছোট্ট ছন্দ দিব। যেমন দেখো, লোকটি, আমার সাথে সাথে লিখো, লোকটি, আমার সাথে সাথে লিখো, লোকটি পণ্ডিত মূর্খ হয়েও, পণ্ডিত, পণ্ডিত মূর্খ, লোকটি পণ্ডিত মূর্খ হয়েও, লোকটি পণ্ডিত মূর্খ হয়ে, আমার সাথে সাথে লিখতে হবে কিন্তু। আর তোমরা যারা খাতায় লিখছো না তারা অবশ্যই কমেন্ট করবা, কমেন্ট করলে অনেক উপকার হয়। আচ্ছা, লোকটি পণ্ডিত মূর্খ হয়েও অন্তরীপের, অন্তরীপের, লোকটি পণ্ডিত মূর্খ হয়েও অন্তরীপের নরপশু, সবাই কি লিখছো আমার সাথে? লিখতে হবে কিন্তু। অন্তরীপের নরপশু থেকে জীবনমৃত অবস্থায়, জীবনমৃত, জীবনমৃত অবস্থায়, জীবনমৃত অবস্থায় ফিরে এলো, ফিরে এলো। তাহলে আমি টোটালি এখানে কি লিখলাম, যে লোকটি পণ্ডিত মূর্খ হয়েও অন্তরীপের নরপশু থেকে জীবনমৃত অবস্থায় ফিরে এলো। তাহলে এখান থেকে আমরা কি কি আঁকাবো? এখান থেকে সুন্দর করে আমরা আঁকাবো হচ্ছে পণ্ডিত মূর্খ, পণ্ডিত মূর্খ আঁকানো শেষ, আঁকাও অন্তরীপ, তারপরে নরপশু, এরপরে আঁকাও জীবনমৃত। ওকে, দ্যাটস ইট, এইগুলাই। তাহলে লোকটি পণ্ডিত মূর্খ হয়েও অন্তরীপের নরপশু থেকে জীবনমৃত অবস্থায় ফিরে এলো, দ্যাটস ইট। এইটা করলেই আমরা একদম নিপাতনে সিদ্ধ, যে এইটা কোনো নিয়মেরই অন্তর্গত না, এটা একদম 100% ক্লিয়ার করে ফেলতে পারবো। আচ্ছা, লিখেছো কিনা, কমপ্লিট হয়েছে কিনা একটু কমেন্ট বক্সে জানাও। এই যে সুন্দর করে সবাই কমেন্ট করে ফেলছে, আমাকে তো আর শিখাইতে হবে না, এরা বুঝে গেছে কিভাবে ক্লাস করতে হয়। তাহলে লোকটি পণ্ডিত মূর্খ হয়েও অন্তরীপের নরপশু থেকে, ফাতেমা কমেন্ট করছে, নার্গিস, তারপরে কণিকা, সবাই কমেন্ট করছে যে লোকটি পণ্ডিত মূর্খ হয়েও অন্তরীপের নরপশু থেকে জীবনমৃত অবস্থায় ফিরে এলো। এখান থেকে আমরা নিপাতনের সিদ্ধটা কমপ্লিট করে ফেলতে পারি। ওকে, ডান, নিপাতনের সিদ্ধ ক্লিয়ার, ঠিক আছে। আচ্ছা, এটাকে আমি একটু সরিয়ে দিচ্ছি যাতে আমাদের পড়তে সুবিধা হয়। ওকে, এখন দেখো, লোকটি পণ্ডিত মূর্খ হয়েও অন্তরীপের নরপশু থেকে জীবনমৃত অবস্থায় ফিরে এলো। এটা করার মাধ্যমে আমাদের যে নিপাতনের সিদ্ধ, এই নিপাতনের সিদ্ধটা পড়া শেষ। আচ্ছা, এই যে বহুব্রীহি আমরা শিখলাম, এই বহুব্রীহিটা 100% ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু বলো। বহুব্রীহিটা 100% ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু বলো। আমাদের কিন্তু আর একটা চ্যালেঞ্জ বাকি আছে, সেটা হচ্ছে এই যে এখানে যে ব্যাস বাক্য হয়েছে না, ব্যাস বাক্যগুলো যেমন খোশ মেজাজ, এটার ব্যাস বাক্য কি? খোশ মেজাজ যার, সেটাই খোশ মেজাজ। তো এই ব্যাস বাক্যের ব্যাপারটা, এই ব্যাস বাক্যের ব্যাপারটা আমরা পরে শিখবো। এখন আমরা চিনতেছি, চেনা শিখতেছি। তো চেনা 100% ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু জানাবা, 100% ক্লিয়ার হয়েছে কিনা জানাবা। খুবই দ্রুত জানাবা, যাতে করে আমরা কিছু প্র্যাকটিস এখান থেকে করতে পারি আজকে। লোকটি জীবনমৃত পণ্ডিত মূর্খ হয়েও অন্তরীপের নরপশু থেকে জীবনমৃত অবস্থায় ফিরে এলো। এটা করার মাধ্যমে আমাদের বহুব্রীহি যেই সমাসটা, এই বহুব্রীহি সমাসটা 100% ক্লিয়ার হইল। আচ্ছা, ক্লিয়ার হয়েছে দেখি কার কার। তামান্না ইসলাম, অরেঞ্জ হান, তামান্না এবার মোটামুটি রেগুলার ক্লাস করতেছে। তারপরে হাবিবুর। আচ্ছা, ঠিক আছে। এই স্টুডেন্টগুলো শুরুতে ছিল, এর পড়া হারাই গেছিল আমার গত ব্যাচে, কিন্তু আশা করি যে এবছর আর ওইরকম করবা না, এবছর বেশ কিছু স্টুডেন্ট এখান থেকে চান্স পাবে ইনশাল্লাহ। আচ্ছা, তারপর আমরা একটু দেখি যে বহুব্রীহি সমাস যদি আমাদের ক্লিয়ার হয়ে যে থাকে, তাহলে সব থেকে কঠিন যেটা, এইটা তোমাদের সব থেকে কঠিন। আমি কঠিন বলার সাথে সাথে তোমরা হয়তো একদম ঘাবড়াই গেছো, ঘাবড়ানোর কিছু নাই। দেখো, এই যে এটা তৎপুরুষ সমাস বের করছো, এই তৎপুরুষ সমাস, এই যে তৎপুরুষ সমাস, এটার পিডিএফ কিন্তু আমি তোমাদেরকে দিয়ে দিব। আর বলে রাখি যে পিডিএফ কিন্তু আসলে সবাইকে তো দেওয়া সম্ভব না, যারা পেইড ব্যাচে আছো তাদেরকে আমি পিডিএফটা দিয়ে দিব, আর বাকিরা এখান থেকে লিখে নিতে পারো, স্ক্রিন থামায় লিখে নিতে পারো। বা মুনির চৌধুরী স্যারের যে নবম দশম শ্রেণীর বই আছে, এখান থেকে আমি ব্যাপক পরিমাণ কপি করছি, কারণ ওই বইটার কোনো জুরি নাই, তো ওই বইটা তোমরা ফলো করতে পারো। দেখো, তৎপুরুষ সমাস আসলে তার জন্য জলভাত যে কিনা বিভক্তি জানে। কি জানে ভাইয়া? বিভক্তি জানে। কারণ কি জানো? তৎপুরুষ সমাসকে আসলে ভাগই করা হয় 9 প্রকার। সেইগুলো আবার কি? দ্বিতীয়, তৃতীয়, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, 9 উপপদ অলোক তৎপুরুষ সমাস। এই যে 9টা ভাগ দেখতে পাচ্ছ, দ্বিতীয় থেকে শুরু করে সপ্তমী পর্যন্ত, এগুলো প্রত্যেকটাই হচ্ছে বিভক্তির এক একটা ভাগ ভাইয়া। বুঝতে পারছো? প্রথমে বিভক্তি না, দ্বিতীয় থেকে শুরু হয়েছে, একদম সপ্তমী পর্যন্ত ঠেকাই দিছে। আর 3টা এক্সট্রা দিয়েছে শুধুমাত্র 9 উপপদ আর অলোক। তার মানে বুঝতে পারছো, যার কাছে বিভক্তি 100% ক্লিয়ার, তার কাছে তৎপুরুষ সমাস কিছুই না। এখন আমাদেরকে তাহলে শুরুতে চলো বিভক্তি জানতে হবে। তাহলে বিভক্তি কি আমি তোমাকে একটু আঁকিয়ে দিচ্ছি। যেমন দ্বিতীয় বিভক্তি কি জানো? দ্বিতীয় বিভক্তি হচ্ছে কে রে। দ্বিতীয় বিভক্তি কি? কে রে।
তৃতীয় বিভক্তি দ্বারা দিয়া কর্তৃক, তোমার যদি কঠিন লাগে তাহলে তুমি এগুলো লিখে রাখতে পারো। তারপরে তৃতীয় বিভক্তি কে জন্য নিমিত্ত, খুবই সোজা, আমি আগে আঁকিয়ে দিই তারপরে তুমি বুঝতে পারবা। তারপরে চতুর্থ হচ্ছে হতে থেকে, তারপরে পঞ্চম হচ্ছে র এর, ষষ্ঠ হচ্ছে এতেও, আর সপ্তমী হচ্ছে সপ্তমী তো সপ্তম পর্যন্ত তো হয়ে গেছে তাই না? আচ্ছা হ্যাঁ, এখন দেখো এটাকে আমি কিভাবে মুখস্থ করেছি। একদম টানা মুখস্থ করতে হবে, ভেবে ভেবে কিন্তু এটা করতে পারবা না। ভেবে ভেবে করতে গেলে কয়েকদিন পরে মনে থাকবে না। তাহলে তোমাকে মুখস্থ করতে হবে কিভাবে, দেখো, কে রে দ্বারা দিয়া কর্তৃক কে জন্য নিমিত্ত হতে থেকে চেয়ে র এর এতেও, কে রে দ্বারা দিয়া কর্তৃক কে জন্য নিমিত্ত হতে থেকে চেয়ে র এর এতেও, এভাবে মুখস্থ করতে হবে। বোঝা গেছে? তাহলে এইগুলো যদি তুমি মুখস্থ করো তাহলে তোমার জন্য একদম 100% ক্লিয়ার হয়ে যাবে। তাহলে ব্যাপারটা এখানে কি দাঁড়ালো? আচ্ছা, আমরা জানলাম দ্বিতীয় বিভক্তি হচ্ছে কে রে। আচ্ছা, কি জানি কমেন্ট করছে যে কাল পিডিএফ দেন নাই ভাইয়া, আজ দিবেন ভাইয়া পিডিএফ। আসলে দেখো, পিডিএফটা হচ্ছে পেইড ব্যাচের জন্য, বুঝছো? তারপরে দেখি আমি এটা ফ্রি করে সবার জন্য দেওয়া যায় কিনা। আচ্ছা, খেয়াল করো, দ্বিতীয় বিভক্তি যেন কি ছিল? কে রে হচ্ছে দ্বিতীয় বিভক্তি, রাইট? কে রে হচ্ছে দ্বিতীয় বিভক্তি। এখন কথা বলতেছে যে আমরা যদি ব্যাস বাক্যের মধ্যে দ্বিতীয় বিভক্তিকে দেখতে পারি না, তাহলে সেটাকে আমরা দ্বিতীয় তৎপুরুষ সমাস বলবো। যেমন দেখো, দুঃখকে প্রাপ্ত, এই যে কে দেখতে পাচ্ছ, দুঃখ কে, কে দেখতে পাচ্ছ? আর আমরা তো জানি যে কে হচ্ছে দ্বিতীয় বিভক্তি। ঠিক তেমনি আবার আমরা যদি তৃতীয় বিভক্তির দিকে যাই, তাহলে মধু দিয়ে মাখা, এই যে দিয়া আর দিয়ে তো একই ব্যাপারই। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে তৃতীয় বিভক্তি আমরা এখানে দেখতে পাচ্ছি। তাহলে তৃতীয় বিভক্তি যেটা, সেটাই হচ্ছে তৃতীয় তৎপুরুষ সমাস। ঠিক একইভাবে চতুর্থী কে জন্য নিমিত্ত, কে জন্য নিমিত্তর ক্ষেত্রে যে গুরু কে ভক্তি, গুরু কে ভক্তি, এই যে কে দেখতে পাচ্ছ, ঠিক আছে, গুরু কে ভক্তি, তাহলে কে দেখতে পাচ্ছ, তাহলে সেটা কি হবে? চতুর্থী তৎপুরুষ সমাস। ওকে, আচ্ছা, এখন একটু বিষয় খেয়াল করা একটা, যে পঞ্চমী ষষ্ঠী সপ্তমী সবগুলা সেম বিষয়, সবগুলা সেম, একদম সেম বিষয় যা এখানে দেখতে পাচ্ছ সবকিছু। তার মানে তুমি যদি শুধুমাত্র বিভক্তিগুলো মুখস্থ করো, কে রে দ্বারা দিয়া কর্তৃক কে জন্য নিমিত্ত হতে থেকে চেয়ে র এর এতেও, এভাবে মুখস্থ করা মাত্র তোমার এখানে দেখতে পারবা যে, হ্যাঁ, এখানে দেখতে পারবা যে একদম 100% ক্লিয়ার হয়ে যাবে। এই দ্বিতীয় থেকে শুরু করে সপ্তমী পর্যন্ত আমাদের 100% ক্লিয়ার হয়ে যাবে যে সমাস, সরি, যে বিভক্তি পারবে সে এই পর্যন্ত সমাস পারবে, কোনো সমস্যা নাই। এরপর আমরা যদি একটু দেখি, যেটা আছে সেটা হচ্ছে নয়। দেখো, আমি কিন্তু অনেক শর্টকাটে পড়াচ্ছি। আসলে তো এখানে লং করার কোনো বিষয় নাই ভাই, তোমাদেরকে তো আমি শর্ট করে পড়াবো। আমি তো ওইভাবেই এটা তৈরি করছি যাতে করে তোমাদেরকে সামান্য কিছু পরে এই কাজগুলো হয়ে যায়। বুঝতে পারছো? আমি ওইভাবেই তৈরি করছি, তোমাদেরকে একদম বিশাল সোজা করে এরকম করে আমি দেখাচ্ছি না, আসলেই সোজা। বুঝতে পারছো? আচ্ছা, এই যে সুন্দর করে কমেন্ট করতেছে নার্গিস সুলতানা, তারপরে হচ্ছে কণিকা, অরিন জাহান, ওরা সুন্দর করে কমেন্ট করতেছে। এইগুলো কমেন্ট করলে তো মনে থাকে, দু একটা এমনি মনে থাকবে। কে রে ধারা দেয়া কর্তৃক কে জন্য নিমিত্ত হতে থেকেছে র এর এতেও। আচ্ছা, সপ্তমী পর্যন্ত যদি আমরা বিভক্তি মুখস্থ করতে পারি না, তাহলে আমরা যখন কারো বিভক্তি করবো তখন আমাদের কাছে কারো বিভক্তি পুরো পানি লাগবে। একটা যখন তুমি করবা, অন্য একটা জায়গায় সামহাও কাজে লাগবেই। সো তোমাকে একটু গুরুত্ব দিয়ে দেখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এ পর্যন্ত এই যে দ্বিতীয় থেকে সপ্তমী পর্যন্ত পড়িয়েছি তৎপুরুষ সমাস, এ পর্যন্ত কোনো সমস্যা আছে কিনা আমাকে একটু বলো। এই পর্যন্ত কোনো সমস্যা আছে কিনা? যেমন এই যে দেখো, গাছে পাকা, সেটাকে বলা হয় গাছ পাকা। তাহলে গাছে, এ, এ দেখতে পাচ্ছ, গাছে, এই যে এ দেখতে পাচ্ছ, দেখো এ কোন সমাস? এ হচ্ছে সপ্তমী বিভক্তি আর কি। তো সপ্তমী বিভক্তি হওয়ার কারণে এটা সপ্তমী তৎপুরুষ সমাস, দ্যাটস ইট। ঠিক আছে? দিবাই নিদ্র অন্তস্থ, তাহলে অন্তস্থ কই ছিল? এই যে অন্তস্থ হচ্ছে সপ্তমী বিভক্তি, দ্যাটস ইট। তাইলে এটা সপ্তমী তৎপুরুষ সমাস, এ আর কি, আর কিছু না। আচ্ছা, একজন কমেন্ট করছে মারজান, ও খুবই সুন্দর একটা কোয়েশ্চেন করছে, আমি এইটার অপেক্ষাতেই ছিলাম। যে ও বলছে, দেখেন ভাইয়া, এই যে আমি তোমাদেরকে দেখাচ্ছি, পুরানা যারা ছিল ওরা মনে হয় এটা মানে আমার কাছে থেকে জেনেছিল, ওই জন্য ওরা কমেন্ট করে নাই। ও খুবই সুন্দর একটা কোয়েশ্চেন করছে। দেখো, দেখো এইখানেও তুমি দেখতে পাচ্ছ, এই টুইস্ট এখানে লক্ষ্য করো। এই নাফি, ইয়া করো তো, ফ্যানের ব্যবস্থা করো তো, ওই টেবিল যে ফ্যান আছে, ওই টেবিল ফ্যানের, ছোট ফ্যানের, নাহলে শব্দ বেশি আসবে। আচ্ছা, মার্জান যে কমেন্ট করছে, এই যে এখানে খেয়াল করো, আমরা শুরুতে দেখতে পাচ্ছি কে, এই যে দ্বিতীয় বিভক্তির সময় আমরা দেখতে পাচ্ছি কে, তার মানে কে থাকলে সেটা দ্বিতীয় বিভক্তি। কিন্তু চতুর্থী বিভক্তির ক্ষেত্রেও কে দেখতে পাচ্ছি, তাহলে কখন কোন কে থাকলে আমরা সেটাকে চতুর্থী বিভক্তি, সরি, চতুর্থী তৎপুরুষ সমাস না কি হবে, নাকি প্রথমা হবে, এটা আমরা কিভাবে বুঝতে পারবো? এক মিনিট, আমাকে একটু সময় দাও, আমি একটু ফ্যানটা সেট করে নিই।
ওকে, এখন খেয়াল করো যে দুই ক্ষেত্রে কি আছে, এখন আমরা কিভাবে এটাকে চিনতে পারবো। দেখো, আমি তোমাদেরকে বারবার বলি যে যারা পুরানো স্টুডেন্ট আছো তারা জানো যে আমি চতুর্থী যে বিভক্তি আছে সেটাকে চতুর্থী বিভক্তি বলি না, আমরা সেটাকে বলি চতুর্থীস। কেন জানো চতুর্থীস কেন বলি? চতুর্থীস বলার কারণ হচ্ছে এই চতুর্থী বিভক্তিটা শুধুমাত্র সম্প্রদানের ক্ষেত্রে ব্যবহার হয়, এই দন্ত সতে সম্প্রদান বোঝায়। আর সম্প্রদান আবার কি জানো? যেটাতে তুমি মনে করো যে সত্য ত্যাগ করে কোনো কিছু দান করবা, ভক্তি বা দান অর্থে, ভক্তি বা দান অর্থে, সেটাকে বলা হয় সম্প্রদান। বুঝতে পারছো? তো এই চতুর্থী বিভক্তিটা শুধুমাত্র সম্প্রদান অর্থে ব্যবহৃত হয়। যেমন এই যে দেখো, গুরুকে ভক্তি, তো এটা বুঝতে পারছো যে ভক্তি বা দান অর্থে, এই কারণে এই ক্ষেত্রে চতুর্থীটা আসছে। আমি কি বুঝাতে পারছি? এটাকে আমরা আজকে থেকে চতুর্থী বলবো না, এটাকে বলবো চতুর্থীস। কেন বলতো? এই যে সম্প্রদানের ক্ষেত্রে শুধুমাত্র ব্যবহার হয়, সেই থেকে আমরা এটাকে দন্তস্ব নিয়েছি আর কি। তাহলে ওই সম্প্রদানের ক্ষেত্রে তখন ব্যবহৃত হবে যখন এটাকে আমরা ভক্তি বা দান অর্থে ব্যবহৃত করব। ঠিক আছে? আমি কি এটা বুঝাতে পারছি? তাহলে এখন আমাকে একটু বলো যে দ্বিতীয়া থেকে শুরু করে সপ্তমী পর্যন্ত সবকিছু ক্লিয়ার কিনা, তাহলে আমরা নয়ে উপপদ অলোক ওই ক্ষেত্রে যাব। এ পর্যন্ত 100% ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু জানাও তো। 100% ক্লিয়ার হয়েছে কিনা আমাকে জানাবা। এই যে কণিকা বলছে যে চতুর্থীস, এই শব্দগুলো এইগুলো মনে রাখতে হয়, মজা করে না পড়লে তো পড়া তোমার কাছে ভালো লাগবে না। এই যে বাংলা, এই বাংলাটা না কারো কারো কাছে ইংলিশের থেকেও বেশি কঠিন, আমার নিজের কাছেও ছিল। আমি এই বাংলা আমি এটা পড়েছি কখন জানো? যখন অ্যাডমিশন ক্যান্ডিডেট ছিলাম আমি, তখন আমি 9-10-এ এই বই ভাইয়া খুলে দেখি নাই, এই বইটা আমি খুলে দেখি নাই। এগুলা এগুলা কে বোঝে ভাই? কিন্তু এখন তো আমি বুঝি যে এত ইজি বিষয় ছিল, কিন্তু আমরা এগুলাকে মানে একদম কি বলবো যে গ্যাপ দিয়ে আসছি, পড়িই নেই। একদম ইজি বিষয় ছিল। আচ্ছা মেহেরিন সুলতানা নুরমিন, আচ্ছা মেহেরিন তুমি না বলছিলা তুমি পেইড ব্যাচে ভর্তি হবা, দ্রুত ভর্তি হয়ে নাও। এখানে তো পিডিএফ দিচ্ছি, ওইখানে পিডিএফ গুলো মিস করলে তো সমস্যা, পিডিএফ এর পড়া না হলে তো সম্পূর্ণ হবে না। ভক্তিবাদান অর্থে, আচ্ছা অরেঞ্জ জাহান ফাতেমা, তামান্না নুসরাত, ফাতেমা খাতুন, দুইটা ফাতেমা আসছে না ব্যাচে। আচ্ছা যাই হোক, হাবিবুর কি অবস্থা তোমার ভাইয়া? আমি তোমার জাস্ট এই যে এখানে তোমার টেমপ্লেটই দেখতে পারতেছি, কিন্তু কোনো কমেন্ট দেখতে পারতেছি না তোমার। ওকে, তাহলে দেখো বিভক্তিগুলা যে কিভাবে ছিল এটা আমরা তো বুঝতে পারছি, আমাদের এটাতে কোনো সমস্যা নাই। আচ্ছা এখানে একটা ছোট বিষয় শিখে দিই, গাছে পাকা। তুমি এখন দেখতে পারো যে আরে এখানে তো এও নাই, তও নাই, তয়ে একার এটাও নাই, তাহলে এটা আবার কেমনে সপ্তমী হলে? যে গাছে, গাছে এ, ওই এটা উজ্জ্ব ছিল, ভিতরে লুকায়িত ছিল। তো যাই হোক, নয়ে যেখানে দেখবা নয়ে, নয়ে এটাকে বানানটা এখানে ভুল করছে, যাই হোক নয়ে, ওইটাকে বলবা নয়। এটাকে শুনতে একটু নয়ে, নয়ের মতন লাগে। নয় মানে যেখানেই না শব্দ চলে আসবে সেটাই নয়ে তৎপুরুষ সমাস। তাহলে এটাকে আমি কিভাবে বলবো জানো? এটাকে আমি যেভাবে পড়ছি, নানেই নাই নয়, এটাকে কেমনে বলবা? নানেই নাই নয়, নানেই নাই নয়, সেটাই হইতেছে নয়। আমি কি বুঝাতে পারছি? আচ্ছা দেখো, যেখানে দেখবা ব্যাসবাক্যের মধ্যে যদি না দেখো, যেমন দেখো ন আচার, সেটাকে বলা হয় অনাচার। ন কাতর, তুমি ব্যাসবাক্যের মধ্যে দেখছো যে না আছে, আচ্ছা না আছে, তার মানে এটা একদম 100% কোনো ইয়া ছাড়ে, এটাকে আমরা বলবো নয়ে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এখন যদি বলো যে ন থাকলো, আবার এর মধ্যে যারও থাকলো, ব্যাসবাক্যের মধ্যে যারও আছে বা ন আছে, তাহলে তুমি কি দিবা? এটাকে বহুব্রীহি দিবা, কারণ নয়ে শুধুমাত্র এই তৎপুরুষের মধ্যে নেই, আরো বেশ কয়েকটার মধ্যে আছে। যাই হোক, এটা এখন মাথার মধ্যে ঢুকানোর দরকার নাই, আমি এটা বলে তোমাকে ইয়া করতে চাচ্ছি না। আপাতত জাস্ট যা বুঝাইছি যে না থাকলে সেটাকে নয় বলবো, এটা বুঝলেই চলবে, আর কিছু লাগবে না। ন কাল, সেটাকে বলা হয় আকাল বা অকাল। তো তারপরে দেখো উপপদ, উপপদের ক্ষেত্রে আমরা কি দেখবো? এই যে দেখো উপপদ আসলে কি। আচ্ছা এখানে একটা টুইস্ট আছে, তোমাদেরকে গতকাল একটা জিনিস বুঝিয়েছিলাম, মনে আছে? যে গতকালকে আমি এভাবে একটা দিয়েছিলাম, একটা টান দিয়েছিলাম, একটা লাল দাগ দিয়েছিলাম। ওই লাল দাগ দেওয়ার পরে তোমাদেরকে বলেছিলাম যে এই টুইস্টটা মনে রাখিও। কেন মনে রাখতে বলেছিলাম আজকে আমি সেটাই তোমাদেরকে বলবো। গতদিন আমরা পড়েছিলাম যে একটা ব্যাসবাক্যের মধ্যে যদি যে থাকে তাহলে সেটা কোন সমাস হবে, কেউ বলতে পারবে? দেখি তোমরা কেমন পড়েছো, এটা এখানে আজকে প্রুভ হবে। যেইখানে ব্যাসবাক্যের মধ্যে আমরা যে দেখতে পারবো সেটা কোন সমাস হবে ভাইয়া? ছোট ছোট কথা বলেছি তো, যেখানে যে থাকবে সেটা কি হবে সেটা এখন কমেন্ট করবা। যার থাকলে বহুব্রীহি, কত ইজি না, একদম ছোট করে চলে আসছি। এই তৎপুরুষটা শেখা হলে এরপর আমরা শুধুমাত্র শিখবো এই যে অব্যয়ভাব। অব্যয়ভাবটা শেখা তো খুবই সোজা ব্যাপার, একটা লাইন জানলে অব্যয়ভাবটা হয়ে যায়। তো এই তো সমাস ছিল ভাইয়া। তো এর থেকেও যদি সোজা করে তোমাকে মানে কে বুঝাতে পারবে আমি তো জানি না। এই যে ফাতেমা কমেন্ট করছে, এই বলাটা পড়ছে, বোঝা যাচ্ছে যে কর্মধারয়, যেখানে ব্যাসবাক্যের মধ্যে আমরা যে দেখতে পারবো, আমি গতকালকে বলেছিলাম যে ব্যাসবাক্যের মধ্যে যে দেখতে পারলে সেটাকে আমরা কর্মধারয় বলবো।
আবার কিছুক্ষণ আগে বললাম যে ব্যাস বাক্যের মধ্যে যার দেখতে পারলে সেটাকে আমরা বহুব্রীহি বলবো। ঠিক আছে, কেউ বলতে পারলা না, শুধুমাত্র ফাতেমা বলতে পারলো। আচ্ছা, যাই হোক, যদিও এরপরে অরেঞ্জ জাহান সহ আরো দু একজন বলবে হয়তোবা। এখন দেখো, তার মানে আমার পরীক্ষায় যদি আমাকে দেয় যে পঙ্কে জন্মে যা, তাহলে কি আমি এটাকে কর্মধরে দিব? না, পঙ্কে জন্মে যা জল দেয় যে, এখানে তো যে আছে ভাইয়া, তাহলে কেন আপনি এটাকে কর্মধরে বললেন না? আসলে যে থাকলে যে কর্মধরা হয় বিষয়টা এরকম না, যেটা মাঝখানে থাকবে কর্মধরে দেখবা যে যেটা মাঝখানে থাকবে, যেমন মহান, যেমন আমি যদি এখানে লিখি মহান যে নবী, তাকে বলা হয় মহানবী। তো এখানে যে আছে ঠিক আছে, কিন্তু যেটা আছে মাঝখানে, তাহলে এটাকে আমরা কর্মধারে বলতে পারবো। কিন্তু এই ক্ষেত্রে দেখো এখানে কি হয়েছে, জল দেয় যে, এক কথায় প্রকাশের মতো যে থাকবে শেষে, তাহলে সেটাকে আমরা বলবো উপপদ তৎপুরুষ সমাস। ঠিক আছে, উপপদ তৎপুরুষ সমাস। আর এই পর্যন্ত তোমাদেরকে বারবার বলে আমি হাঁপিয়ে গিয়েছি, সেটা হচ্ছে যে অলুক তৎপুরুষ সমাস আর নিত্য, এই দুইটা আমাদেরকে খুব ভালো করে পড়তে হয়। তো অলুক তৎপুরুষ সমাস এখানে অনেক নিয়ম দিছে, যে তৎপুরুষ সমাস পূর্ব পদের দ্বিতীয় বিভক্তি, বহুত কিছু লিখছে, বাট এইগুলো আমরা বুঝি না। আর এই না বোঝার কারণে বাংলা আমাদের কাছে বহুত প্যারাদায়ক মনে হয়। বাট তুমি অ্যাডমিশন ক্যান্ডিডেট, তোমার জন্য লাইফটা অনেক ইজি, বুঝতে পারছো? তো কেমনে ইজি আমি একটু দেখাই দিচ্ছি। অলুক তৎপুরুষ সমাস আমরা একটা ছন্দের মাধ্যমে মনে রাখতে পারি, খুবই সোজা একটা ছন্দ, এত বেশি ইয়া করার দরকার নাই, প্যানিক করার দরকার নাই। যে কে জানে কমেন্ট করছে, তামান্না, তারপরে হচ্ছে কণিকা, নুসরাত জাহান, মেরিন সুলতান, যে বা যার শেষে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এরপরে দেখো যে অলুক তৎপুরুষ সমাস এটা আমরা কিভাবে মনে রাখতে পারি, একটা ছোট্ট ছন্দ, সেটা হচ্ছে আমি এখানে লিখছি, একটু সময় দিব আমাকে, আমি একটু স্ক্রিপ্টটা বের করে নেই। আচ্ছা, এখানে দেখো, এখানে আমার সাথে সাথে লিখো। এখানে আমরা লিখবো যে, কোথায় যেন গেল এটা, হ্যাঁ, এখন আমরা শিখছি এই যে অলুক তৎপুরুষ সমাস। আমরা শিখছি কি অলুক তৎপুরুষ সমাস, এটা আমরা বুঝতে পারবো না, এটা আমাদেরকে মোটামুটি মুখস্থ করতে হবে। তাহলে আমরা কি পড়বো এখান থেকে, আমরা পড়বো যে ঘিয়ে ভাজা ভাত, ঘিয়ে ভাজা ভাত, একটা গেল, ঘিয়ে ভাজা ভাত, কলে ছাটা আটা নিয়ে, কলে ছাটা আটা নিয়ে। এখানে কলে ছাটা আটা বলতে ওই যে আমরা যেমন ঢেকি দিয়ে চাল ছাটাই করি সেটার কথা বলতেছে আর কি। কলে ছাটা আটা নিয়ে কলের গান গাইতে গাইতে, কলের গান গাইতে গাইতে, আমার সাথে সাথে লিখতে হবে কিন্তু, নাহলে কমেন্ট বক্সে লিখতে হবে। গাইতে গাইতে, কলের গান গাইতে গাইতে, আচ্ছা ঠিক আছে, লেখা একটু খারাপ হলেও সমস্যা নাই। কলের গান গাইতে গাইতে গরুর গাড়ি নিয়ে রওনা হও, গরুর গাড়ি নিয়ে রওনা হও, রওনা হও। তাহলে আমি এখানে কি বলেছি, ঘিয়ে ভাজা ভাত, কলে ছাটা আটা নিয়ে, কলের গান গাইতে গাইতে গরুর গাড়ি নিয়ে রওনা হও। তাহলে এইটা আমরা কেন পড়লাম, এই কারণেই পড়লাম যে এইখানে দেখতে পাচ্ছ ঘিয়ে ভাজা ভাত, এই যে ঘিয়ে ভাজা, ঘিয়ে ভাজা, কলে ছাটা, কলের গান, গরুর গাড়ি, এই কয়টা ছিল কি বলতো, এই যে অলুক তৎপুরুষ সমাস। কি ছিল, অলুক তৎপুরুষ সমাস। আমরা কিভাবে বুঝবো, ঘিয়ে ভাজা ভাত, কলে ছাটা আটা নিয়ে, কলের গান গাইতে গাইতে গরুর গাড়ি নিয়ে রওনা হও। তুমি এখন বলবা যে ভাইয়া এত ছন্দ দিলেন, এত ছন্দ মনে থাকবে না। সমাস পড়ার জন্য তোমার 4টা ছন্দ পড়ার দরকার হয়। একটা এর আগে দেখছো, গতকালকে একটা পড়ছো, এখন একটা দেখলা, আর অব্যয়ভাব যখন পড়বো তখন একটা দেখবে। এই চারটার মাধ্যমে তোমার মানে কি বলবো, অনেকটা পরে একদম ছোট হয়ে চলে আসবে। আমার পুরো ব্যাকরণ কোর্সটাতে আমার মোটামুটি কি বলবো, টোটাল 15 থেকে 20টা ছন্দ পড়তে হতে পারে। আর এই 15 থেকে 20টা ছন্দতে তোমার অনেক অনেক পরে একসাথে পড়ে ফেলতে পারবা। আসলে বেশি বললে তো আবার তোমরা মানে কি বলবো, যে ভাইয়াদেরকে কালার হয়ে যায় একদম আমরা। কিন্তু আসলে পেইড ব্যাচ তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা সবকিছুই করো, তোমরা পরীক্ষার সময় রেজিস্ট্রেশন করার জন্য, মানে ইয়া করার জন্য, যে ইয়ারটা নাও, তোমাদের যে উদ্যোগ, যে ভাইয়া ফর্ম কবে ছাড়বে, এগুলা তোমাদের যে উদ্যোগ, ভাইয়া অ্যাডমিট কার্ড কবে তুলবো, একটা স্টুডেন্ট কত সচেতন এগুলো করতে গেলে, আমাকে একদম জ্বালায় খায় ওই সময়টাতে। কিন্তু তোমরা কি করতে নারাজ, সব খরচ করবা, কিন্তু এই হচ্ছে প্রিপারেশন নিতে যে একটা বই কেনা লাগবে, বই কিনবা না। আবার একটা কোর্স করা লাগবে, কোর্স করবা না।
বইও কিনবা না, বই কিনতেও কোনো সমস্যা নেই, 500 টাকা দিয়ে বই কিনবা কোনো সমস্যা নেই, কিন্তু 1000 টাকা দিয়ে তোমরা কোর্স করতে পারবা না। তো এটা হয়ে গেছে তোমাদের একটা বড় একটা সমস্যা, বুঝতে পারছো? তো আমি তোমাদেরকে বলবো যে আমার কাছে না হোক, যে কোনো একজনের কাছে হোক, কিন্তু পড়বা, তাদের কাছে পড়বা। না পড়লে তোমাদের পড়াটা অনেক বেশি বেড়ে যাবে, তোমরা এটা মানে কন্টিনিউ করতে পারবে না, একটা সময় তোমার কাছে খুব খারাপ লাগবে। এগুলো তো অনেক হিসাব আছে রে ভাই, এগুলা সামনে তোমাদেরকে দিব এটা আমি, বাট টোটকে একটা কথা বলে রাখি, একটা হিসাব করে দেখছো? তোমাদেরকে সবাই বলে যে অ্যাডমিশনের সময় একটা বই পড়ে চান্স হয় না, কেন এই কথাটা বলে? তোমাদের কি কখনো মনে প্রশ্ন জাগে নাই? এমন কথা হচ্ছে বাজার থেকে তুমি একটা অ্যাডমিশনের বই তোলো, আমি জানি না আমার এই কথা কেটে কেটে আবার কোনো জায়গায় আমার ট্রল করা হবে নাকি আমি জানি না। বাজার থেকে একটা বই তোলো, আচ্ছা আমার কথা সত্যি কিনা বলো তো, যে বাজার থেকে যে কোনো তোলা একটা বইয়ে 500+ পেজ থাকে। এই যে 500+ পেজ, এই বইগুলোর পেজের সাইজ কিন্তু অনেক বড় থাকে, লেটার সাইজের হয়। এখন এই যে লেটার সাইজের হলো, এই একটা স্টুডেন্টের যদি মাথার ব্রেন খুব ভালো হয়, তাও এই প্রত্যেকটা পেজ পড়তে মিনিমাম ওর 1 ঘন্টা লাগবে। এই যে 1 ঘন্টা পড়লো, এই পেজটা আবার বছরের বিভিন্ন সময় মনে রাখার জন্য ও যদি সব মিলে 15 মিনিট রিভিশন দেয়, তাহলে হলো 1 ঘন্টা 15 মিনিট। তার মানে টোটাল 500 পেজে যেটা হচ্ছে, স্টুডেন্টটাকে পুরো বছর এই বইটা কমপ্লিট করার জন্য, তোমার বিশ্বাস করতে পারবে না তুমি, 4.5 মাস যাবত ওই স্টুডেন্টটাকে প্রতিদিন 5 ঘন্টা পড়ার মতন পড়া লাগবে। আর 5 ঘন্টা পড়ার মতন পড়া তখনই সম্ভব যখন তুমি 7 ঘন্টা বই নিয়ে বসে থাকবা। তো 4.5 মাস যাবত 7 ঘন্টা বই নিয়ে বসে থাকার মতন পাবলিক কি ক্রিয়েট হয়েছে? যে ফার্স্ট হয়েছে সেও তো মনে হয় এত পড়ে না। তুমি পড়ছো? মোটেও পড়ো নাই। পড়লে তুমি আজকে সেকেন্ড টাইম আর হইতা না। তুমি তো দিনে 3 ঘন্টা করেও পড়ো নাই প্রতিদিন। এমন দেখো যে একটা স্টুডেন্টের পক্ষে এত পড়া সম্ভব? সম্ভব না। দ্যাটস ওয়াই এই যে 500 পেজের বই পড়ে তোমার কোনো কাজ হচ্ছে না। এখন তাহলে কেন বইগুলো এত মোটা বানানো হয়? তার কারণ হচ্ছে প্রত্যেকটা বই কোম্পানি চাই যে বছর শেষে তারা বলতে যে আমাদের বই থেকে 99% কমন পড়ছিল। অ্যান্ড দ্যাটস ওয়াই তারা এত এত তথ্য মজুত করে, যেটা স্টুডেন্টদের জন্য অনেক প্যারাদায়ক হয়ে যায়। কিন্তু এমএন নার্সিং সেটা করে নাই। আমরা সব সময় চাইছি যে আমরা 90% কমন দিব। 90% কমন দেওয়ার স্বার্থে আমরা স্টুডেন্টদেরকে পড়িয়েছি। আমার কাছ থেকে যারা চান্স পাইছে, তারা যে এত আরামে পড়াশোনা করছে, 67 পেজ পড়ায় জিকে কমন দিছে 90%, এরকম কি আছে? আমি দিচ্ছি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে। তো যাই হোক, যেটা বলতেছিলাম, যে এই জন্য স্টুডেন্টদের উপরে প্যারা হয়ে যায়। তার মানে দিন শেষে কি দাঁড়ালো? বই ভালো, বই কিন্তু ঠিকই ছিল, কিন্তু স্টুডেন্টের পড়ার মতন না, চান্সটা হইলো না। এইটাই ম্যাটার, এই জন্য তুমি চান্স পাও না। তাছাড়া এমন না যে এক বইয়ের মধ্যে তথ্য নাই, বিষয়টা এরকম না। এত বেশি পড়া লাগে না ভাইয়া। বুঝতে পারছো আমি কি বুঝাইতে পারছি? এটা হইতেছে আর কি, মানে যারা বিজনেস করে তাদের মাথায় এই জিনিসগুলো ঘোরে, আমাদেরকে এই জিনিসগুলো অ্যানালাইসিস করতে। আমি কি বুঝাইতে পারছি এটা? এগুলো তোদেরকে বললে তো আমাদের ব্যবসা খাইয়া দিবি তোরা, এই জন্য ওরা বলি না। যাই হোক, আল্লাহ রিজিক আল্লাহ দিবে, আমি এগুলো বলি সাধারণত। হিসাব বুঝছস? আচ্ছা, যেটা বলতেছিলাম যে ঘিয়ে ভাজা ভাত কলা ছাটা আটা নিয়ে কলার গান গাইতে গাইতে গরুর গান নিয়ে রওনা হোক। তো এটা দ্বারা এটা দিয়ে আমরা যে অলুক তৎপুরুষ ওইটাকে আমরা ক্লিয়ারলি আইডেন্টিফাই করতে পারবো। তাহলে আমাদের হইল তৎপুরুষ সমাস হইল, বহুব্রীহি হইল। এখন জাস্ট একটা বাকি আছে, সেটা হচ্ছে অব্যয়ভাব। কোথায় আছে দেখি, একটু নিচের দিকে যাই। অব্যয়ভাব, এই যে অব্যয়ভাব। এখন এই অব্যয়ভাব সমাস যদি আমরা পড়তে যাই, এই অব্যয়ভাব সমাস পড়ার ক্ষেত্রে আমাদেরকে বেশ কিছু তথ্য পড়তে হবে। যেমন হচ্ছে এখানে দেখতে পাচ্ছ, এখান থেকে এতখানি তথ্য, তারপরে এই যে এখান থেকে এতখানি তথ্য, ঠিক আছে? আচ্ছা, এখন ঘটনা হইতেছে যে এইখানে এত বড় তথ্য পড়া মনে রাখা সম্ভব না, জন্যই আজ পর্যন্ত তোমার দ্বারা অব্যয়ভাব সমাস পড়া হয় নাই, কোনো স্টুডেন্টের দ্বারাই হয় নাই। সো এই গতানুগতিক পড়ার নিয়ম অনুসারে আমরা এটা করতে পারবো না। আমরা একটা ছন্দ পড়বো, ওই যে বলছিলাম না যে 4 নম্বর একটা ছন্দ পড়বো, অবিভাব সমাসের একটা ছন্দ পড়বো। খাতা খুলছো কিনা আমাকে বলো। লেখার জন্য প্রস্তুত সবাই? যারা ইভেন কমেন্ট বক্সে লিখতেছো তারাও জানাবা যে লেখার জন্য প্রস্তুত কিনা। না লিখলে কিন্তু আমি এটা তোমাদেরকে টাইপ করে দিয়ে দিতে পারতাম। তোমাদের সাথে লিখতেছি শুধুমাত্র তোমরা যেন আমার সাথে লিখো, জিনিসগুলো সাথে মনে থাকে। তৈরি সবাই? জি ভাইয়া, আচ্ছা ঠিক আছে, তাহলে চলো আমরা শুরু করি। অব্যয়ভাব সমাস পড়ার ক্ষেত্রে আমরা কিউট একটা ছন্দ পড়বো। সেই ছন্দটা কি? যথারীতি, আমার সাথে সাথে লিখবা, আমার সাথে সাথে লিখবা। যথারীতি, যথারীতি প্রতিদিন, যথারীতি প্রতিদিন, আরে কলম সমস্যা করিস না এই সময়। যথারীতি প্রতিদিন নির্জন, নির্জন একটা ব্যক্তি, আমি ছন্দ বুঝাই দিচ্ছি, আগে আমার সাথে লিখো। যথারীতি প্রতিদিন নির্জন উপনদীতে, কোথায়? পুকুরে না, উপনদীতে। যথারীতি প্রতিদিন নির্জন উপনদীতে আপাদমস্তক মানে হচ্ছে পা থেকে মাথা পর্যন্ত।
আপাদমস্তক আনত হয়ে, আনত হওয়া মানে নিচু হয়, একদম ডুবে যাওয়া। আপাদমস্তক আনত হয়ে মানে একদম পানির মধ্যে ডুবে গেছে, যাই হোক। আপাদমস্তক আনত হয়ে প্রপিতামহের, প্রপিতামহ মানে দাদার দাদা, এরকম টাইপের কিছু একটা, আমি শিওর জানি না। প্রপিতামহের, প্রপিতামহের সম্পূর্ণ, সম্পূর্ণ পরোক্ষ প্রতিচ্ছায়া। পরোক্ষ মানে একদম সরাসরি না, একটু মাঝখানে পর্দা আছে, এরকম টাইপের। পরোক্ষ প্রতিচ্ছায়া, আগে লিখো পরে বোঝাচ্ছি। পরোক্ষ প্রতিচ্ছায়া অনুধাবন করলে, অনুধাবন, পরোক্ষ প্রতিচ্ছায়া অনুধাবন করলে, পরোক্ষ প্রতিচ্ছায়া অনুধাবন করলে প্রতিপক্ষ অনুক্ষণ উশৃঙ্খল হয়ে ওঠে। কি লিখবো? প্রতিপক্ষ অনুক্ষণ মানে একটুক্ষণ, একটু সময়, অনুক্ষণ উশৃঙ্খল হয়ে ওঠে। কি হয়ে ওঠে? উশৃঙ্খল, উশৃঙ্খল হয়ে ওঠে। আচ্ছা, এটা যদি লেখা হয়ে গিয়ে থাকে তাহলে এখন তোমরা যেটা করবা, আমি এটা মিশাই দিচ্ছি। আচ্ছা, এবার দেখো, এই যে আমরা ছন্দটা লিখলাম, যথারীতি প্রতিদিন নির্জন, এবার আমি ছন্দটা বুঝাই দিচ্ছি। যথারীতি মানে নিয়ম অনুযায়ী প্রত্যেক দিন নির্জন নামের এই ব্যক্তিটা উপনদীতে, পুকুরে না, উপনদীতে আপাদমস্তক আনত হয়ে মানে পানির মধ্যে একদম পা থেকে মাথা পর্যন্ত আনত হয়ে মানে নিচু হয়ে ডুবে গিয়ে প্রপিতামহের সম্পূর্ণ পরোক্ষ প্রতিচ্ছায়া, আর দাদার মানে দাদার দাদার মারা গেছিল তো অনেকদিন আগে, তো মায়া আছে মনের ভিতরে একটা, তো চোখ বন্ধ কইরা এভাবে অনুধাবন করে, মনে করার চেষ্টা করে, চোখের সামনে ভাইসা তোলার চেষ্টা করে। তো প্রপিতামহের সম্পূর্ণ পরোক্ষ প্রতিচ্ছায়া, প্রতিচ্ছায়া যে ভেসে ভেসে ওঠে ওটাকে বলা হয় প্রতিচ্ছায়া, ছায়া প্রতিচ্ছায়া আর কি। প্রতিচ্ছায়া অনুধাবন করলে মানে বুঝতে পারলে, অনুধাবন করতে পারলে মানে চোখের মধ্যে ধারণ করতে পারলে, আর তারপরে এই অংশটুকু জাস্ট একটু মুখস্থ করতে হবে যে প্রতিপক্ষ অনুক্ষণ উশৃঙ্খল হয়ে ওঠে, প্রতিপক্ষ অনুক্ষণ উশৃঙ্খল হয়ে ওঠে। আচ্ছা, এই ছন্দটা পড়ছো, এখন কি করবা জানো? যথারীতি আঁকাও, প্রতিদিন আঁকাও, নির্জন আঁকাও, উপনদী আঁকাও, আপাদমস্তক আঁকাও, তারপরে হচ্ছে আনত আঁকাও, প্রপিতামহ আঁকাও, সম্পূর্ণ আঁকাও, পরোক্ষ আঁকাও, প্রতিচ্ছায়া আঁকাও, অনুধাবন আঁকাও, প্রতিপক্ষ আঁকাও, অনুক্ষণ উশৃঙ্খল আঁকাইছো? আচ্ছা, আঁকানো যদি শেষ হয়ে থাকে তাহলে শোনো, তোমার আমি বলি, তোমার অব্যয়ভাব সমাস পড়া শেষ, তোমার অব্যয়ভাব সমাস পড়া শেষ। কেমনে আমি বলি, তুমি পড়ছো যে এই যে এই ছন্দটা দেখছো, এই ছন্দটা যেখানেই থাকবে, এই ছন্দটা দেখলেই তুমি বুঝতে পারবা সেটা হচ্ছে অব্যয়ভাব সমাস। যেমন আমি যদি তোমাকে বলি, এই যে এখানে দেখো, তুমি মাত্র পড়ছো, এই যে দেখো, তোমাকে যদি আমি একটু দেখাই, উপনদীতে তুমি পড়ছো কি? উপনদীতে, আমি কালোটা দিয়ে দেখাচ্ছি। তুমি পড়ছো উপনদীতে, কিন্তু পরীক্ষায় আসছে উপকূল। কোনো সমস্যা নেই, তুমি তো পড়ছো যে উপনদী হচ্ছে অব্যয়ভাব, সো উপকূল এটা অবশ্যই অব্যয়ভাব। তুমি পড়ছো উপনদী, পরীক্ষায় আসছে উপকণ্ঠ, কোনো সমস্যা নাই, এটা অব্যয়ভাব। তারপরে আমরা যদি বলি যে যথারীতি প্রতিদিন, আমি পড়ছি প্রতিদিন, কিন্তু আমার পরীক্ষায় চলে আসছে প্রতিক্ষণ, কোনো সমস্যা নেই, প্রতিদিন যদি অব্যয়ভাব সমাস হয় তাহলে প্রতিক্ষণ অব্যয়ভাব সমাস হবে। ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা যদি বলি যে মানে এখানে সবগুলাই সবগুলাই সেম, আমি দেখাইতে গেলে বহুতই দেখাইতে পারবো, এর মধ্যে সবগুলাই সেম। যেমন উপনদী, তুমি পড়ছো উপনদী, বাট কোনো সমস্যা নাই, তোমার পরীক্ষায় যদি আসে উপশহর, তুমি তো জানো যে উপনদী যদি অবয়ভাব হয় তাহলে উপশহরও হবে, উপগ্রহ, উপবন, ঠিক আছে, সব সেম। তারপরে তুমি পড়ছো যে আপাদমস্তক, তোমার পরীক্ষা চলে আসে আসমুদ্র হিমাচল, কোনো সমস্যা নাই, তুমি তো জানো যে আসমুদ্র হিমাচল হলে সেটা কি হয়? অবয়ভাব হয়, ঠিক আছে, আপাদমস্তক হলে অবয়ভাব হয়। তারপরে যথারীতি পড়ছো না, তো যথারীতি পড়ছো, তোমার পরীক্ষা চলে আসছে যথাসাধ্য, কোনো সমস্যা নাই, যথারীতি যদি অবয়ভাব হয় তাহলে যথাসাধ্য অবয়ভাব হবে, যথাবিধিও হবে, যথাযোগ্যও হবে। ঠিক আছে? আচ্ছা, উশৃঙ্খল হয়ে ওঠে, এই যে উশৃঙ্খল, তারপরে আমি আবার মানে এর মধ্যে যতগুলো দেখতে পাচ্ছি সবগুলা ওই সেম, প্রতিপক্ষ প্রতিচ্ছবি সবগুলা সেম, সবগুলা সেম রকম। তার মানে আমাদের দিন শেষে শুধুমাত্র এই ছন্দটা যদি আমরা মুখস্থ রাখতে পারি, এই শব্দগুলো যদি আমরা মুখস্থ রাখতে পারি, এই যে দেখছো, বাহ মাশাআল্লাহ, এরা 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 একদম একটু সময়ের মধ্যে একদম কমেন্ট করে একদম পুরোটা ভরাই ফেলছে, দেখছো? তার মানে আমি যখন বলতেছিলাম তখন ওরা লিখতেছিল। মাশাআল্লাহ, এখানে কে কে লিখছে দেখি, ফাতেমা লিখছে, তারপরে ফাতেমা খাতুন লিখছে, তারপরে তামান্না লিখছে, কণিকা লিখছে, নিঝুম দ্বীপ, তারপরে হ্যাঁ এরা সবাই লিখছে।
তাহলে আমরা কি জানলাম? যথারীতি প্রতিদিন নির্যোগ উপনদীতে আপাদমস্তক আনত হয়ে প্রপিতামহের সম্পূর্ণ পরোক্ষ প্রতিছায়া অনুধাবন করলে প্রতিপক্ষ অনুক্ষণ ও শৃঙ্খল হয়ে ওঠে। এই শব্দগুলো জানলে আমরা অব্যয়ভাব সমাস পুরোটা কমপ্লিট করতে পারবো। পরীক্ষায় যা যা আসবে ওইগুলো দেখতে এরকমই, যেমন প্রতিদিন, তুমি জানো পরীক্ষা আসলো প্রতিক্ষণ, এরকম আর কি। ঠিক আছে? আচ্ছা, আমি কি আরো উদাহরণ দেখাবো? দেখালো সবগুলো দেখা যাবে। এই যে তুমি জানছো যে অনুধাবন, অনুধাবন পড়ছো তুমি, পরীক্ষা চলে আসছে অনুগমন, কোনো সমস্যা নাই। অনুধাবন যদি অবয়ভাব হয় তাহলে অনুগমন অবয়ভাব হবে। ঠিক আছে? এটাই ছিল আমাদের টোটাল যে ব্যাপার স্যাপার সেইগুলো আর কি। এটার মাধ্যমে আমরা অবয়ভাব সমাজটা পুরোটা কমপ্লিট করে ফেলছি। আর কোনোই সমস্যা নেই, আর কোনোই প্রশ্ন নাই। অব্যয়ভাব সমাস এর মধ্যে সবগুলো কমন পড়বে। এখন আমাকে বলো যে অব্যয়ভাব সমাস পুরোটা একদম 100% ক্লিয়ার হয়েছে কিনা। অব্যয়ভাব সমাস পুরোটা একদম 100% ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু বলো। 99%ও না, 100%। আমাকে দ্রুত কমেন্টে জানাও। ফাতেমা খাতুন বলছে, ফাতেমা আক্তার বলছে যে 100% ক্লিয়ার। বৃষ্টি ইসলাম ক্লিয়ার 100%, ওকে থ্যাঙ্কস। ফাতেমা খাতুন, তারপরে হচ্ছে মারজান সহ সবাই বলছে আচ্ছা ঠিক আছে। সবার কাছে যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ। 100% ক্লিয়ার হয়ে থাকলে আর এখানে কোনো কোয়েশ্চেন নাই। এখন তোমাদেরকে আমি একটু ব্যাস বাক্যের ব্যাপারে বলি ভাইয়া। দেখো, আমি তো তোমাদেরকে হেল্প করছি এই সব ক্ষেত্রে। কোন সব ক্ষেত্রে? তোমাদেরকে আমি চিনতে হেল্প করছি, এবং চিনতে যেহেতু হেল্প করছি তোমাদের চিন্তা আর কোনো সমস্যাই হবে না। আমি যা যা বলছি এর মধ্যে থেকে তোমাদের পরীক্ষাতে আসবে। এত কিছুর পরেও যদি তোমরা কমন না পাও তাহলে বুঝবা যে কেউই কমন পায় নাই। এত কিছুর পরেও যদি কমন কেউ না পায়, আমি না গিবত করতে যাচ্ছি না, কিন্তু তারপরে একটা কথা বলি, আমি সত্য প্রকাশ করছি। অহংকার সেটাকে বলে যেটা হচ্ছে নিজে যেটা নয় সেটা প্রকাশ করা এবং অন্যকে ছোট করা। বি ব্রেনার অনেক ভালো, ওরা অনেক ভালো সার্ভিস দেয়, অনেক ভালো সার্ভিস দেয়, আমার থেকে অনেক ভালো, আমি জানি সেটা। এবং ওরা মনে হয় 5,000 নাকি 8,000 ফি নেয়। তোমাকে জাস্ট একটা কথা বলে রাখি ভাইয়া, এর থেকেও ভালো যদি কোনো কোচিং আসে, সেও এত সুন্দর করে তোমাকে এত মানে ডিপ ভাবে এত সহজে তোমাকে পড়াবে না। আমি তোমাকে এটা বাজি রেখে বলতে পারি, তুমি যদি ভবিষ্যতে আল্লাহ দিলে বিব্রেনের ভর্তি হও, কোনো সমস্যা নেই। আমি জানি আমি তো ওদের মানে গিবত করে আমার ব্যবসাকে আগায় নিতে পারবো না, কারণ যারা আমার কাছে পড়ছে এরা জীবনেও বিব্রেনারের কোর্স কিনবে না, এরা একদম রিচ কিড না। তো জাস্ট বলার জন্যই বলতেছি যে এত ইয়ে করে তোমাকে কেউ কখনো পড়াবে না। হাবিবুর বলছে যে 8.5 কে নিচে, হ্যাঁ 8,500। যাই হোক, এত এত আচ্ছা হাবিবুর, এখন এটা বলো তো, এত যত্ন করে কি তোমার পড়াইছিল, বা যার কথা বলতেছো এত যত্ন করে পড়াইছিল কি? শীটের উপরে শীট দিবে কিন্তু ওইগুলো পড়ানোর কোনো নাম নেই। যাই হোক, আমি হয়তোবা বেশি কথা বলে ফেলছি, আমি চাই না কারোই কি বলবো কিবোধ করতে চাই না, কিন্তু যেটা সত্য সেটা প্রকাশ করলাম, তোমরা এটা জানোই, আমার এক্সট্রা করে বলার কিছু নাই। এখন দেখো, তাহলে তোমার কিন্তু সমাস যা যা ছিল, দ্বন্দ্ব সমাস, তৎপুরুষ, মানে ওই যে শুরুতে বলছিলাম দ্বিতক, দ্বিগু, তৎপুরুষ, বহুব্রীহি, দ্বন্দ্ব, তারপরে অব্যয়ভাব, যা কিছু ছিল এর মধ্যে ছিল নয় উপপদ অলুক, প্রাদি সমাস, নিত্য সমাস, অনেক কিছু ছিল। তো এই পুরাটা 100% ক্লিয়ার হয়েছে কিনা, পুরা সমাস মিলে 100% ক্লিয়ার হয়েছে কিনা আমাকে বলো। আমি সমাসে কিন্তু 100% কমপ্লিট করাই ফেলছি ভাইয়া, আর ক্লাস আসবে না, এটাই এনাফ। এখন আমাকে বলো যে সমাস 100% ক্লিয়ার হয়েছে কিনা। সমাজ থেকে একটা কোয়েশ্চেন তুমি পাবা, এই ক্লাস যদি ফাঁকি দিয়ে থাকো কংগ্রেচুলেশন, তুমি 1 মার্ক হারাতে চলেছো। সমাজ 100% ক্লিয়ার হয়েছে কিনা এটা বলার পরে আমি শুরু করবো হচ্ছে ব্যাস বাক্যের যে ব্যাপারটা ওইটা। ফাতেমা বলছে 100% ক্লিয়ার ভাইয়া, হাবিবুর বলছে 100% ক্লিয়ার, নিজাম দেব 100% ক্লিয়ার, ফাতেমা আক্তার 100% ক্লিয়ার। ওকে, তাহলে এখন তোমাদেরকে একটু ব্যাস বাক্যের ব্যাপারটা দেখাই। ব্যাস বাক্য জিনিসটা কি? দেখো, ব্যাস বাক্যে স্টুডেন্টকে টিচার অতটা হেল্প করতে পারে না। আসলে ব্যাস বাক্য জিনিসটাই একটু কঠিন, আবার সোজাও। কথা হচ্ছে, পরীক্ষায় তোমার একটা কোয়েশ্চেন থাকবে, পরীক্ষায় একটা কোয়েশ্চেন থাকবে এবং নিচে 4টা অপশন থাকবে। এখন ব্যাপার হইলো যে তুমি দুই সিস্টেমে এটাকে সলভ করতে পারো। এক, ঠাডা মুখস্থ করে, তাহলে 4টার মধ্যে একটাকে সিলেক্ট করতে পারবা। আরেকটা হচ্ছে তুমি সামহাও বুঝতে পারতেছো, সামহাও 3টাকে বাদ দিতে পারতেছো। 3টাকে বাদ দিতে পারলে একটা রাইট আনসার চলে আসবে। ঠিক আছে, যদি তুমি 3টাকে বাদ দিতে পারো। এখন তুমি যখন সমাস পড়বা, সমাস পড়তে পড়তে দেখবা যে বেশ কয়েকটা ব্যাস বাক্য যদি তুমি পড়ো,
তাহলে দেখো যে গুরুকে ভক্তি, গুরু ভক্তি আরামের জন্য কেদারা, এরকম করে পড়তে পড়তে বিলেত থেকে নাফি নাফি আচ্ছা 1 মিনিট একটু ওয়েট। আচ্ছা খেয়াল করো যে আমরা এরকম করে পড়তে পড়তে একটা সময় আমাদের জন্য এটা ইজি হয়ে যাবে, আমরা বুঝতে পারবো যে কোনটার জন্য কোনটা আর কি যদি আমরা ইউজ করি তাহলে কোনটা ভালো হবে। যেমন আরাম কেদারা, যেটা এই 4টা অপশনের মধ্যে দেওয়া থাকবে যে আরাম কেদারা, আরামের জন্য কেদারা এটাও দেওয়া থাকতে পারে, আরাম থেকে কেদারা এটাও দেওয়া থাকতে পারে, আরাম ও কেদারা এরকমও দেওয়া থাকতে পারে। কিন্তু তুমি আসলে বুঝতে পারছো যে কোনটা এটার জন্য সুইটেবল। সুইটেবল হচ্ছে আরামের জন্য কেদারা, এটাই সুইটেবল। দ্যাটস ওয়াই এটাই তোমাকে আনসার করতে হবে। ব্যাসবাক্যটাই হচ্ছে এরকম। এই পুরা সমাস মিলে তুমি ব্যাসবাক্য পাবা, এখানে 60টা মতো ব্যাসবাক্য পাবা। এই 60টার মতন ব্যাসবাক্য কিন্তু তুমি পড়তে পারবা না, 60টার মতন ব্যাসবাক্য তুমি মুখস্থ করতে পারবে না। আমি নিজেও এখন হয়তো বা পুরোটা মুখস্থ করতে পারবো না, কিন্তু পড়তে পড়তে সামান্য ধারণা নিতে নিতে এই 4টা অপশনের মধ্যে থেকে কোনটা সব থেকে বেশি সুইটেবল, কোনটা সব থেকে বেশি মানাচ্ছে ওইটা তোমাকে বুঝতে হবে, এবং তুমি বুঝতে পারবাও। তোমার সমাস পড়ার এই যে শুরুতে আমি সমাস কেন পড়াইছি জানো? অনেক কোচিং এর ভাইয়েরা সাধারণত এটা কানাঘুষা করে যে আরে ভাই শুরুতে সমাসই পড়ায়, ওই যে সব থেকে বেশি ভালো পারার জন্য ওইটাই শুরুতে পড়ায়। যাই হোক, ওদের কথা আমি যাচ্ছি না। আমি শুরুতে পড়াইছি এই কারণে যে এটা রিভিশন দেওয়ারও যেন তুমি অনেক সময় পাও। এটা রিভিশন প্রত্যেকদিন দিতে হবে, প্রতিদিন না, মানে নিয়মিত রিভিশন দিতে হবে। দিতে দিতে একটা সময় তোমার মধ্যে ওই ধারণাটা চলে আসবে যে ও আচ্ছা এটা ইউজ করলে এই ব্যাসবাক্যটা এর জন্য সুইটেবল হবে, তোমার অভিজ্ঞতাটা তখন চলে আসবে। তো এটাই আসলে ব্যাসবাক্যের নিয়ম। তুমি ব্যাসবাক্য এখানে যেগুলো আছে এগুলো একটু বারবার করে পড়বা, ঠাটা মুখস্থ করার প্রয়োজন নাই। তুমি বারবার করে পড়বা, বারবার করে পড়তে পড়তে এই যেমন দেখো যে রাজপুত্র, এটা 4টা অপশন দেওয়া থাকতে পারে। একটা হচ্ছে রাজা ও পুত্র, রাজনের পুত্র, তারপরে রাজার পুত্র, এরকম দেওয়া থাকতে পারে। তুমি সুইটেবল কোনটা সেটা সিলেক্ট করবা, ঠিক আছে? আচ্ছা রাজা সহ পুত্র, যেমন এখানে কন্যা সহ আছে। তো এটাই আর কি, এটাই ব্যাসবাক্য। তোমাকে জাস্ট একটু অভিজ্ঞতা নিতে হবে, তাহলে ব্যাসবাক্যগুলো পারবা। এটাই ব্যাসবাক্য, আর এর বেশি কিছু না। আর তোমার কাছে অনেক কঠিন লাগছে, কিন্তু 4টা অপশনের মধ্যে থেকে 3টাকে এলিমিনেট করা বা বাদ দেওয়া খুবই সোজা। বাকি থাকবে একটাই, ওইটাই আসলে ব্যাসবাক্যের আনসার হবে, ঠিক আছে? আর তোমাদের নার্সিং এত কঠিন কোয়েশ্চেন করা না, তো তোমরা চিন্তা করিও না। এখন আমাকে বলো যে আমি কি বুঝাতে পারছি যে ব্যাসবাক্য সম্পর্কে যেটা বুঝাতে চাচ্ছিলাম? ব্যাসবাক্য সম্পর্কে ক্লিয়ারলি বুঝতে পেরেছি কিনা আমরা? আচ্ছা, ব্যাসবাক্য সম্পর্কে যদি 100% ক্লিয়ার হয়ে থাকে বা আমি যদি বুঝাইতে পারি, তাহলে এটা নিয়ে আমরা একটা এক্সাম নিব। লাস্ট একটা এক্সামের মাধ্যমে এটাকে আমরা একদম 100% ক্লিয়ার করে দিব, এটাকে শেষ করে দিব। এক্সাম মোটামুটি কাল পরশুর মধ্যে হবে। এই 2-1 দিনে সমাজটা 100% ক্লিয়ার করে নাও। এরপরে মোটামুটি 30 মার্কের একটা এক্সাম হবে, যাতে করে তোমরা বুঝছো কিনা সেটা হয়ে যায়। আর লাস্ট আরেকটা হয়তো বা ক্লাস দিব, তোমাদেরকে আধ ঘন্টা সময় দিব যে তোমরা এটা বুঝছো কিনা, কোনো সমস্যা বের হয়েছে কিনা। এটাকে এখন সলভ করতে থাকো। এই পিডিএফটা হোয়াটসঅ্যাপে দিয়ে দেওয়া হবে, এটা সলভ করতে থাকো। এবং কোনো সমস্যা হলে ওই জায়গায় দাগায় রাখবা, যেহেতু পিডিএফ বুঝতে পারতেছো, দাগায় রাখবা। আর এগুলাকে সমাধান করা হবে আরেকটা ক্লাসে, তাহলে এই সমাজটা 100% ক্লিয়ার হয়ে যাবে আশা করি। ওকে।